আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সকলেই সুস্থ রয়েছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কন্যাশ্রী প্রকল্পের আওতায় ছাত্রীরা যে টাকা পেয়ে থাকে প্রতি বছর 1000 টাকা করে এবং এককালীন 25,000 টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় কি করে ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ কন্যাশ্রী যে 1 নম্বর ফর্ম, এই ফর্মটি কি করে ফিল আপ করবে, স্কুল থেকে সাধারণত এই ফর্মটি প্রোভাইড করে বা দেয়। ছাত্রীদের হাতে কন্যাশ্রী 1 নম্বর ফর্মটি তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ এবং সেই ফর্মটি কি করে ফিল আপ করবে এবং তার সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দিবে তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা সেই কারণে স্কিপ না করে বা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকো এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুর কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে আর অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথেও এই ভিডিওটি শেয়ার করবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় এবং এই ফর্মটি ফিল আপ করার সুযোগ পায়। তা চলো আমরা কথা না বাড়িয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় যে K1-এর 1 নম্বর ফর্মটি, এই ফর্মটি কী করে ফিল আপ করতে হবে তার বিস্তারিত বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবে আর বন্ধুদের সাথেও শেয়ার করবে। তা চলো সর্বপ্রথম আমরা চলে আসি কন্যাশ্রী প্রকল্পের আওতায় এরকম তোমাদের ফর্ম প্রদান করবে যেখানে 4টি পাতা দেওয়া থাকবে। এরকমভাবে দেখো 4খানা পাতা আছে। এই 4খানা পাতায় সর্বপ্রথমে যে জিনিসটি আছে এখানে তোমাদের দেখো একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা তোমাদের স্কুল কর্তৃপক্ষ স্ক্যান করবে। প্রথম যে পেজ, এই পেজটাকে তোমাদের স্ক্যান করবে। সেই কারণে তোমরা অবশ্যই যত্ন সহকারে ফর্মটি নেবে এবং যত্ন সহকারে ফিল আপ করে স্যারকে দেবে, যেন কোথাও ভাঁজ না হয়। ভাঁজ হলে স্ক্যান করতে সমস্যা হয়, তাহলে সেই কারণে অবশ্যই তোমরা ভাঁজ করবে না, যেমন তেমন করে মুড়িয়ে ফেলবে না কাগজটাকে। যে ফর্মটি পাবে সেটাকে যত্ন সহকারে নিয়ে ফিল আপ করে আবার যত্ন সহকারে স্যারের কাছে জমা দেবে। অবশ্যই কন্যাশ্রী আওতায় যে নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী আছে তাকে জমা দিতে হবে। তা চলো আমরা এখানে কন্যাশ্রী দেখো ফর্ম, এখানে ফর্ম নাম্বার হচ্ছে K1 ফর্ম এটা, এবং এটি হচ্ছে ইয়ার 2024-25 শিক্ষাবর্ষের যে ফর্ম। এর জন্য কারা এলিজিবল? যাদের বয়স দেখো 1/4/2007 থেকে 31/3/2012 মধ্যে কেবলমাত্র তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে আমরা নিচের দিকে চলে আসি। এখানে অ্যাপ্লিকেশান আইডি 20 সংখ্যার একটি অ্যাপ্লিকেশান আইডি, এইটা তোমাদের কিছু করতে হবে না, এটা তোমরা ব্ল্যাঙ্ক রেখে দেবে। এটাকে তোমাদের স্কুলের যে নোডাল টিচার আছে কন্যাশ্রীর, তিনি এইটি ফিল আপ করবেন। 20 সংখ্যার যে ডিজিট, সেই ডিজিটটি ফিল আপ করবেন। তারপরে আমরা 1 নম্বর চলে আসি, স্কুল প্রতিষ্ঠানের নাম। তোমার স্কুলের যে নাম আছে সেই নামটি অবশ্যই এখানে ফিল আপ করে দেবে। স্কুলের যে নাম, দুটো ধরো ফরিদপুর হাই স্কুল, তাহলে FARID এবং একটা স্পেস দেবে, একটা ফাঁকা ঘর দেবে, দুটো শব্দের মাঝখানে একটা ঘর ফাঁকা করবে, তারপর লিখবে এখানে। তারপর ডাইস কোড, এই স্কুলের তোমাদের স্কুলে যে ডাইস কোড, সেই স্কুলের ডাইস কোড নাম্বারটি এখানে বসিয়ে দেবে। দেখো আমি স্কুলের ডাইস কোড এখানে বসিয়ে দিয়েছি 190712058002, এবং স্কুলে তোমরা আগে নাম লিখবে। তারপর রয়েছে এখানে ব্লক, তোমাদের যে ব্লক সেই ব্লকটি এখানে ইনপুট করে দেবে। তোমাদের ব্লকের নাম হচ্ছে এখানে জলঙ্গি, তোমরা জলঙ্গি লিখে দেবে। তারপর তোমাদের নিজস্ব যে জেলা এখানে মুর্শিদাবাদ লিখে দেবে। আবেদনকারীর নাম ফার্স্ট, এইখান থেকে দেখো এই পর্যন্ত এখানে একটি ফাঁকা আছে। কারো যদি নাম শিপ্রা দাস হয় তাহলে প্রথম অক্ষরে শিপ্রা লিখবে এখানে, তারপর মিডিলে লিখবে না এবং লাস্টে যেটা আছে তারা লিখবে দাস। দেখা গেল কারো নাম আলিয়া পারভিন খাতুন, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে লিখবে আলিয়া, তারপর মধ্যতে লিখবে পারভিন এবং শেষে লিখবে খাতুন। এইভাবে তোমরা যে নামটি আছে সেই নামটি সঠিকভাবে ফিল আপ করবে। তারপর তোমাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটি এখানে তোমাদের যে দিন সংখ্যা, তারপর মাস, তারপর এবং সাল, এটিকে ইনপুট করবে বা বসাবে বা ফিল আপ করবে। তারপর 7 নম্বরে আছে শ্রেণী, তুমি যে শ্রেণীতে পাঠরতা সেই শ্রেণী এখানে টিক চিহ্ন দিতে হবে। অষ্টম শ্রেণী হলে অষ্টম শ্রেণীতে টিক দিবে, নবম হলে নবম শ্রেণীতে টিক দিবে, যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে এখানে টিক দিবে। তারপর 8 নম্বরে রয়েছে পিতার নাম, তোমার যে পিতার নাম তোমার সেই পিতার নামটা এখানে বসিয়ে দেবে। প্রথম দেখো পিতার নাম যদি আলী হোসেন হয় তাহলে এখানে আলী, এখানে তারপর হোসেন, কিন্তু যদি আলী হোসেন মণ্ডল হয় তাহলে আলী এখানে হবে, হোসেন এখানে হবে আর মণ্ডল এখানে হবে। অর্থাৎ 3টে আলাদা আলাদা শব্দ যদি নাম হয় তাহলে ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম করবে। তারপর মাদার নেম একই রকমভাবে
এখানে যদি আলিয়া বিবি হয় তাহলে এখানে আলিয়া লিখবে, মিডিল নেমটা বাদ দিবে, শেষে পদবিতে বিবি লিখবে। এইভাবে যেটি নাম সেটিকে এখানে মায়ের নাম বসিয়ে দেবে। তারপর পিতা মাতার এপিক নাম্বার দাও, তাহলে তোমার বাবার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডে দেখবে উপরের দিকে এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবে। আইনি অভিভাবকের যদি প্রয়োজন হয় তাহলে নাম লিখতে হবে এখানে। আইনি অভিভাবক বলতে এখানে দেখা গেল লিগ্যাল গার্জেনের যদি প্রয়োজন হয়, এখানে তোমরা নর্মাল গার্জেন, সেই কারণে এটাকে ব্ল্যাঙ্ক রেখে দেবে, এটাকে করার প্রয়োজন নেই, এটাকে ফাঁকা রেখে দেবে আইনি। তাহলে আবেদনকারীর বৈবাহিক স্থিতি এখানে দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই তোমরা এখানে দেওয়া আছে অবিবাহিত, এটা যেহেতু ম্যান্ডেটরি সেই কারণে অবিবাহিত, এটা কিছু করার দরকার নাই। তারপর 13 নম্বরে চলে আসি। 13 নম্বর যারা প্রতিবন্ধী কেবলমাত্র তাদের জন্য এটা, যারা প্রতিবন্ধী তাদের দেখো কি বলেছে, প্রতিবন্ধী বা শংসাপত্র অনুযায়ী শতকরা প্রতিবন্ধী যদি আবেদনকারীর বয়স 13 বছর বা তার জন্ম 1/4/2007 ও 31/3/2012 মধ্যে হয়, কিন্তু সে 8-এর নিচে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কি দিতে হবে, প্রতিবন্ধী সার্টিফিকেট তাকে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে এই ফর্মের সাথে। এবং যারা প্রতিবন্ধী নয় তাদের জন্য এটা এড়িয়ে যাবে, যারা প্রতিবন্ধী নও তারা তোমরা এটাকে এড়িয়ে যাবে। তারপর 14 নম্বরে চলে আসে আমরা কাস্ট, জাতি। তোমরা যে জাতির মধ্যে পড়ছো, অর্থাৎ যদি জেনারেল কাস্ট হও তাহলে জেনারেল, এসসি হলে লিখবে এসসি, এসটি হলে আর ওবিসি হলে এবং আদার্স, যারা যেটা সেই কাজটা সঠিক, যারা জেনারেল তারা জেনারেল টিক মারবে, যে যেটা সেটা তো অবশ্যই টিক মারবে এবং সঠিকটা তোমরা জেনে টিক মারবে। তোমাদের যদি ওবিসি সার্টিফিকেট থাকে কেবলমাত্র তখন ওবিসি সার্টিফিকেট থাকলে অবশ্যই ওবিসিতে টিক মারবে, ওবিসি সার্টিফিকেট না থাকলে ওবিসিতে টিক মেরো না, তাহলে জেনারেল টিক মারো। যাদের এসসি এসটি আছে কেবলমাত্র তবেই এসসি এসটিতে টিক মারবে, না হলে জেনারেল টিক মারবে। তারপর চলে আসি 15 নম্বরে, এখানে ধর্ম বা রিলিজিয়ান, যার যেটি ধর্ম, এখানে হিন্দু হলে প্রথমটিতে টিক মারবে, মুসলিম হলে দ্বিতীয়টিতে, বৌদ্ধ হলে তৃতীয়টিতে, এভাবে যেগুলো আছে যেটা সঠিক সেটাতে তোমরা টিক মারবে। তারপর চলে আসি আধার নম্বর, এখানে যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের অবশ্যই এখানে 12 সংখ্যার আধার নম্বর ইনপুট করতে হবে। দেখো প্রথমে 4 সংখ্যা, তারপর 4 সংখ্যা, তারপর 4 সংখ্যা, 3-4 মোট 12 সংখ্যার আধার নম্বর ইনপুট করবে। তারপরে এই যে আধার নম্বরটি ইনপুট করলে এখানে তোমাকে একটি সম্মতিপত্র দিতে হবে, এই আধার নম্বরটি আবার এখানে ইনপুট করবে, দুবার করবে, এখানে বাংলাতে লিখবে এবং এখানে ইংরেজিতে লিখবে আধার নম্বরটি, এবং এখানে তোমরা যে সিগনেচার সই করবে আবেদনকারী যে ছাত্রী ফিল আপ করছো তাকে অবশ্যই বাংলাতে এখানে সই করবে, তোমরা অবশ্যই এখানে বাংলাতে সই করবে, আর এখানে ইংরেজিতে আধার নম্বর লিখে এখানে ইংরেজিতে সই করবে। এটা 1 নম্বর পাতা ফর্মের। এবার চলে আসে আমরা 2 নম্বর পাতায়। 2 নম্বর পাতা দেখো পিতা মাতা বা অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড নম্বর। এখানে দেখো পূর্বেই আমি দিয়েছিলাম যে এপিক নম্বর পূর্বে দেওয়া ছিল কত নম্বরে, 10 নম্বর। দেখো পিতা বা মাতার এপিক নম্বর, তাহলে এখানে এপিক নম্বর আছে মানে ভোটার কার্ডের আইডি নম্বর আছে। আবার 17 নম্বরেও দেখো পিতা মাতা বা অভিভাবকের ভোটার পরিচিতি কার্ড নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের যে আইডি নম্বর সেই আইডি নম্বরটা এখানে দিতে হবে। পূর্বে দিয়েছিলে আবার এখানে দিতে হবে, দুবার যেহেতু বলেছে তাহলে এখানে আবার এখানে ভোটার কার্ডের আইডি নম্বরটা ইনপুট করে দেবে। তারপর চলে আসি 18 নম্বরে। 18 নম্বরে আছে বর্তমান ঠিকানা। এখানে লেখা আছে যে বর্তমানে যে হোমের বাসিন্দা, এটা যে হোমের জন্য অ্যাপ্লিকেবল নয়, সেই কারণে তুমি অবশ্যই এটাকে না করবে। যারা বিশেষ করে আইনতভাবে জেলে আছে বা হোমে আছে তাদের ক্ষেত্রে ইয়েস হবে, বাকিরা এটা সবাই না করবে। যদি হ্যাঁ হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ হলে সেই ক্ষেত্রে যে হোমে তুমি থাকো সেই হোমের এখানে সেই যে হোমের এখানে ঠিকানা এখানে দিতে হবে। যেহেতু তুমি যে হোমে থাকো না সেই কারণে এই অংশটি তোমরা ব্ল্যাঙ্ক রেখে দেবে, এইটুকুই ফিল আপ করবে না, এই অংশটুকু না লিখে তোমরা এই অংশটুকু ফিল আপ করবে। এবং তারপর তোমার এখানে যে গৃহের নম্বর, তোমার গ্রাম, এখানে গ্রামের এখানে নাম দিবে। তারপর তোমার যে গ্রামের ঠিকানা সেই ঠিকানাটা এখানে পোস্ট অফিস, এখানে স্ট্রিট রোড যদি না থাকে, এটা সাধারণত শহরের ক্ষেত্রে রোড হয়, আর গ্রামের ক্ষেত্রে সাধারণত গ্রাম হয়, তারপর পোস্ট অফিস হয়, তারপর পুলিশ স্টেশন এবং গ্রাম পঞ্চায়েত, এইভাবে পরপর যেগুলো আছে সেইভাবে তোমরা এগুলো ঠিকানাটা দেখে দেখে সেইভাবে সঠিকভাবে ফিল আপ করবে। এখানে মিউনিসিপ্যালিটি লিখবে, তারপর ডিস্ট্রিক্ট লিখবে, তারপর তোমাদের যে পিনকোড সেই পিনকোডটি লিখবে। এবার দেখা গেল প্রথমে যে তুমি ঠিকানাটা দিয়েছো সেই ঠিকানাটা যদি
তোমার স্থায়ী ঠিকানার সাথে একই হয় তাহলে অবশ্যই এটাকে টিক মারবে, এবং সেম অ্যাজ এটা টিক মারার পর ওই অংশটা উপরে যা লিখেছিলে সেইটাকে এখানে আবার হুবহু টুকে দিবে, অর্থাৎ প্রথমে যেটি লিখেছিলে সেটিকেই এখানে লিখে দিবে। তারপর দেখাও দেওয়া আছে 20 নম্বরে মোবাইল নম্বর, তোমাদের সচল যে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটি তোমাদের ফোন করলে স্যাররা যে কোনো সময় পায় সেরকম একটি ফোন নাম্বার দিবে, এবং দেখা গেলো তোমাদের বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন এই নম্বরে ফোন করে তোমাদের ঠিকানাতে ভেরিফিকেশনের জন্য আসবে, তদন্ত করার জন্য বিডিও সাহেব এবং তার যে সমস্ত কর্মচারীরা রয়েছেন এর সঙ্গে জড়িত তারা আসবেন। সে কারণে সঠিক নম্বরটি দিবে, একটি সচল নম্বর দিবে, মোবাইল নম্বর দিবে। তারপর চলে এসে নিচের দিকে, তারপরে এসেছি ব্যাংকের ডিটেলস। হ্যাঁ, এবার ব্যাংকের তোমরা অনেক সময় দেখা যায় ব্যাংকে তোমাদের যে অ্যাকাউন্টটি সচল রয়েছে যেটা বন্ধ হয়ে গেছে সেই অ্যাকাউন্টটা তোমরা দেবে না, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করতে গিয়ে বা পরিবর্তন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণে তোমাদের যে অ্যাকাউন্টটি সচল রয়েছে অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে কেবলমাত্র সেই অ্যাকাউন্টেই দেবে, অচল অ্যাকাউন্ট দেবে না। দরকার হলে তোমরা ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তোমাদের অ্যাকাউন্টে 500 টাকা ঢোকাবে, আবার 500 টাকা তুলবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টটি সচল আছে কিনা। ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বললে তোমরা দেখে নিতে পারবে তোমাদের অ্যাকাউন্টটি সচল আছে কিনা। এখানে প্রথমে 21 নম্বর রয়েছে তোমাদের ব্যাংকের যে নাম সেই ব্যাংকের নামটা লিখে দিবে, ব্যাংকের যেখানে শাখা সে শাখার নাম লিখে দিবে, তারপর শাখার যে ঠিকানা সেই ঠিকানাটা সংক্ষেপে এখানে লিখবে, এবং অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি তোমাদের সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবে, এবং ওই ব্যাংকের যে আইএফএসসি কোড সেই কোডটিকে ইনপুট করবে। এইভাবে ইনপুট করার পর এখানে দেখো নিচের দিকে আবেদনকারীর স্বাক্ষর আছে, এখানে আবেদনকারীর স্বাক্ষর করতে হবে, স্বাক্ষরটা ঠিকভাবে করবে। এবং তারপরে নিচের দিকে আমরা চলে আসি, এই আবেদনকারী ঘোষণাপত্রের সঙ্গে এখানে নিচে যেগুলো দেওয়া আছে সেইগুলোকে টিকচিহ্ন দিতে হবে। তাহলে প্রথমে যে ডিক্লারেশন ফর্ম এটা অভিভাবকের, আবেদনকারী অবিবাহিত, এখানে অবিবাহিত হওয়ার জন্য একজন 5 জন বিশিষ্ট ব্যক্তির ঘোষণাপত্র, এটি এবার নতুন সংযোজন হয়েছে। তোমরা 5 জন বিশিষ্ট ব্যক্তির ফর্ম কি করে ফিল আপ করবে তার জন্য আমার ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এটি সাধারণত দুটো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 5 জন বিশিষ্ট ব্যক্তির ঘোষণাপত্র লাগে, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লাগে না। এটি মুর্শিদাবাদ আর মনে হয় পুরুলিয়ার জন্য, এই দুটো ডিস্ট্রিক্টসের জন্য 5 জন বিশিষ্ট ব্যক্তির ঘোষণাপত্র লাগে, তবে সব ব্লকের জন্য লাগে না, কয়েকটি ব্লকের জন্য লাগে। সেই কারণে এটি তোমাদের 5 জন বিশিষ্ট ব্যক্তির ঘোষণাপত্র যাদের লাগে না তাদের ফিল আপ করার দরকার নাই, তবে মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ক্ষেত্রে যেহেতু এটা লাগে সেই কারণে তোমরা 5 জন বিশিষ্ট ব্যক্তির কীভাবে ফিল আপ করবে সেটাও দেখে নেবে। তারপর জন্মের শংসাপত্রের প্রতিলিপি অর্থাৎ বার্থ সার্টিফিকেটের প্রতিলিপি দিয়ে থাকলে এগুলো টিক মারবে, যেটা দেবে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র, এটা যারা যে হোম আছে কেবলমাত্র তাদের জন্যে, এটা দরকার নেই। প্রতিবন্ধী হলে তাদের এটা লাগবে, আর যারা জেনারেল প্রতিবন্ধ নাও তাদের ক্ষেত্রে এটা টিক মারবে না। তারপর আছে ভোটার কার্ড লাগবে, ভোটার কার্ড পেরেন্টসদের পিতামাতার ভোটার আইডির যে জেরক্স কপি সেটাও জমা দেবে, এবং পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি এটাও টিক মারবে, এবং আধার কার্ডের এটাও টিক মারবে। তাহলে যেগুলো টিক মারার মতো তোমাদের সেটা হচ্ছে এইটাকে অবশ্যই টিক মারবে, তারপরে শেষকার যে 3টে সেই 3টেকে টিক মারবে, এবং এখানে নিচের দিকে আছে আবেদনকারীর স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। আবেদনকারী যে স্বাক্ষর সেখানে স্বাক্ষর করবে এবং এখানে তারিখ দিবে। আর পিতামাতার বা যারা অভিভাবক আছে যাদের পিতামাতা নেই তাদেরকে অভিভাবকদের এখানে যারা স্বাক্ষর জানে তারা সই করবে, আর বুড়ো আঙুলের ছাপ যদি স্বাক্ষর না জানে তাহলে বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। তারপর আমি নিচের দিকে চলে আসি, এই অংশটুকু কিছু করার জন্য দরকার নেই। বি অংশটুকু এখানে প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর অর্থাৎ হেড অফ ইনস্টিটিউটের হেডমাস্টার এখানে সিল সিগনেচার হবে, এটুকু ফাঁকা রেখে দেবে। তারপরে যারা যে হোম আছে তাদের জন্য এটাও দরকার নেই কিছু করার, এই অংশটুকু ফিল আপ করে এটুকু ফাঁকা রেখে দেবে। তারপর এখানে অ্যাকনলেজমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ পার, এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই যে অংশটুকু এই অংশটুকু তোমার এখানে অ্যাপ্লিকেশন তোমার নাম লিখবে, তোমার এখানে ডটার অফ অর্থাৎ তোমার বাবার নাম লিখবে, রেসিডেন্ট কোথায় ঠিকানা সেই ঠিকানাটা লিখবে, এই তারিখটা স্যাররা দিবেন, এবং এখানে এই আইডিটাও স্যাররাই ফিল আপ করবেন, অর্থাৎ এই দুটো জিনিস তোমাদের ফিল আপ করার দরকার নেই। এরপর এখানে হেড অফ ইনস্টিটিউটে হেড টিচারের এখানে সিল সিগনেচার হবে, এই অংশটুকুও তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে অংশটুকু আছে এই অংশটুকু তোমরা ফিল আপ করবে। এটা গেল 3 নম্বর ফর্ম। তারপর চলে আসি 4 নম্বর ফর্মে কি আছে
দেখো সাধারণ এখানে নির্দেশাবলী দেওয়া আছে 4 নম্বর ফর্মে, আর কিছুই নয়, এখানে শুধু নির্দেশাবলীগুলো দেওয়া আছে এখানে ইংরেজি আর বাংলা হরফে। স্টার যে চিহ্নিত ক্ষেত্রগুলি সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রত্যেকটি ক্ষেত্র ইংরেজি বড় হরফে পূরণ করতে হবে। প্রত্যেকটি বাক্সে একটি অক্ষর লিখতে হবে। তারিখ দিতে হবে, দিন, বছরে ছকে সমস্ত নথিপত্র, সমস্ত প্রমাণপত্র, ছবি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দিতে হবে। সমস্ত তথ্য ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে। যে সমস্ত ক্ষেত্রগুলি প্রার্থীর জন্য প্রযোজ্য নয় সেগুলির প্রযোজ্য নয় লিখতে হবে। যে ক্ষেত্রগুলির প্রযোজ্য সেগুলোকে টিক চিহ্ন দিতে হবে এবং যেগুলো প্রযোজ্য নয় সেগুলো ক্রস চিহ্ন দিতে হবে। আবেদনকারীর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত প্রতি বছর পোর্টালে কিওনে রিনিউ করতে হবে। যদি কোনো আবেদনকারী তার প্রতিষ্ঠানে পরিবর্তন করে তাহলে আগের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের প্রতিষ্ঠান থেকে তাকে পোর্টালের মাধ্যমে ট্রান্সফার চিহ্নিত করে নিতে হবে। অর্থাৎ কেউ যদি স্কুল পরিবর্তন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই ফর্মটি ট্রান্সফার করে নিতে হবে। এবং যাদের বয়স 1/4/2007 থেকে 31/3/2012 মধ্যে তারাই কেবলমাত্র এটি ফিল আপ করতে হবে। এবং অবশ্যই একজন তাকে ছাত্রী হতে হবে, মেয়ে হতে হবে এবং অবিবাহিত হতে হবে। আবেদনকারী অবশ্যই নিম্নলিখিত শিক্ষাকেন্দ্রে পাঠরত হতে হবে। বিদ্যালয়, মাদ্রাসা অথবা সমতুল্য মুক্ত বিদ্যালয় শিক্ষাক্রমে 8ম শ্রেণী বা তার উঁচু ক্লাসে পাঠরতা হতে হবে। এবং অবশ্যই যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 8ম শ্রেণীর নিচে তাদের জন্য অ্যাপ্লিকেবল। কলেজে অথবা তৎসমতুল্য মুক্ত বিদ্যালয়ের শিক্ষাক্রমে বৃত্তিমূলক কারিগরি শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণে পাঠ্যক্রমে এইগুলো তারা পড়াশোনা করলে হবে। আর দ্রষ্টব্য দেওয়া আছে যে 8ম শ্রেণীতে পাঠরত শাখা ন্যূনতম যোগ্যতা 40% বা তার বেশি প্রতিবন্ধকতাযুক্ত কিশোরীর ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। অর্থাৎ যারা প্রতিবন্ধী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারা 40% বেশি হলে 8ম শ্রেণীর নিচে থাকা যারা ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারবে। অন্য তথ্যসূত্র সরকারি প্রকল্পে বৃত্তি প্রাপকরা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। তারপর নিচের দিকে চলে আসি, যোগ্যতা শংসাপত্র। বয়স শুধুমাত্র পঞ্চায়েত বা পুরসভা কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র, যদি আবেদনকারী বর্তমানে যে হোমে বসবাস করেন তার জন্ম শংসাপত্র না থাকে সেক্ষেত্রে তার বয়সের প্রমাণপত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেবে। অর্থাৎ যারা যে হোমে থাকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান দেবে, বাকিদের জন্মের প্রমাণপত্র, যাদের বার্থ সার্টিফিকেট আছে তোমরা তাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শংসাপত্র দেবেন। অবিবাহিত ঘোষণাপত্র দিতে হবে। পিতামাতার আইনি অভিভাবকের ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি, আধার কার্ড, এই জিনিসগুলো। তাহলে তোমাদের মেন যে জিনিসগুলো লাগছে তোমাদের এখানে দেখো, এখানে প্রথম দিকে অবশ্যই 1 কপি এখানে তোমরা পাসপোর্ট সাইজের বর্তমান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে অবশ্যই দিতে হবে। যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পাসপোর্ট সাইজের ছবিটা এখানে অ্যাটাচ করে দেবে। এবং যেভাবে আমি বললাম সেইভাবে তোমরা ফিল আপ করবে। তার সঙ্গে তোমরা দেবে এখানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে, এর সঙ্গে তোমরা জমা করবে আধার কার্ড, জন্মের প্রমাণপত্র, তারপর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, অর্থাৎ যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লেখা আছে, তোমাদের নাম, বাবার নাম এবং ফোন নাম্বার লিখে আছে সমস্ত কিছু, সেই জিনিসটা তোমরা দেবে। এবং তোমার বাবার এখানে ভোটার আইডি নাম্বার যেহেতু ইনপুট করতে হয়েছে সেখানে ভোটার আইডি নাম্বার দিবি বাবার। এই জিনিস কয়টা তোমাদের দিতে হবে। এইভাবে তোমরা ফিল আপ করে সঠিকভাবে তোমাদের যে নোডাল শিক্ষাকর্মী আছেন বা শিক্ষক আছেন তাকে জমা করবেন এবং উনি সঠিকভাবে এইটিকে আপলোড করে ফরওয়ার্ড করে দেবেন ভিডিওকে। এইভাবে তোমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং তোমরা মোটামুটি শেষের দিকে, এই বছরের শেষের দিকে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তোমাদের এটা ফ্রেশ এন্ট্রি হলো, তোমাদের এটিকে আবার রিনিউ হবে, রিনিউ হওয়ার সময় তোমাদের অ্যাকাউন্টে তোমরা টাকা পেয়ে যাবে। আশা করছি তোমরা কন্যাশ্রী আওতায় কীভাবে K1 ফর্মটি ফিল আপ করবে তার সমস্ত বিবরণ আমি দিয়ে দিয়েছি, তোমরা সঠিকভাবে ফিল আপ করো। আমাদের যে কন্যাশ্রী লোডাল বা শিক্ষাকর্মী রয়েছেন ওনাকে এই ফর্মটি দাও, তাহলে সঠিকভাবে ফিল আপ করলে তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, তোমাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।